আচ্ছা, বিগত ক্লাসগুলোতে কোনো প্রবলেম আছে কি আপনাদের? মানে আমরা যে টপিকগুলোর উপরে অলরেডি ক্লাস নিছি, কারো কোনো টপিকের বুঝতে কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, যদিও সমস্যা থাকে আমরা ক্লাসের শেষে ওইটা একটু দেখবো। দেখো, আজ ক্লাস শুরু করছি। এক্সেল ফাইলে একটা এক্সেল ফাইলের মধ্যে অনেকগুলো শিট করা যায়। মানে এক একটা শিটে বিভিন্নভাবে কাজ করা যায়। আপনার যদি কোনো ডাটাবেস থাকে, আহ, বিভিন্ন শিটের মাধ্যমে আপনি ডাটাবেসটাকে এক একটা শিটে এক এক ধরনের ডাটাবেস রাখতে পারেন। তো সেটা কিভাবে আমি একটু দেখাবো। আচ্ছা, যারা মিউট না একটু মিউট করে দিবেন ভাইয়া। আচ্ছা, আমি এই যে নিচে যে দেখতেছেন শিট 1, শিট 2 এবং শিট 3, এই যে আমি কি মিউট হয়ে গেছি? ও সরি, আমি নিজে মিউট হয়ে গেছিলাম। আচ্ছা, নিচে যে শিটটা দেখা যাচ্ছে, শিট 1, শিট 2 এবং শিট 3, এই শিটগুলোর মধ্যে আমরা এইভাবে এই যে শিট 1, শিট 2, শিট 3 এইভাবে আমরা অনেকগুলো শিট রাখতে পারি একটা এক্সেল ফাইলে। তো এক একটা শিটের কি কাজ এটা একটু ডিটেইলে দেখব। তো এই যে শিট 1, এই শিট 1 দিয়ে আমি ফার্স্টে একটু দেখাই। এটা শিট, এই শিটের যে নামটা আছে আমার এখানে লেখা আছে শিট 1। তো এটাকে আমরা কিভাবে রিনেম করতে পারি, নামটা চেঞ্জ করতে পারি। তো এই শিটের উপর আমরা যদি ডাবল ক্লিক করি, মাউসের বাম বাটনে ডাবল ক্লিক করি, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। তো আমি যদি চাই এখানে লিখি যেমন অফিস ওয়ার্ক, শিট 2 তে যেমন ডাবল ক্লিক করে হোমওয়ার্ক, এই এইভাবে কিন্তু শিটটাকে রিনেম করা যাবে। এবং আরেকটা ওয়েতে করা যায়, সেটা হলো শিটের উপরে ডান বাটনে ক্লিক করে দিয়ে এই যে রিনেম যে অপশনটা আছে, রিনেমে ক্লিক করলে কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন। যদি এর মাঝে থেকে কোনো একটা চেঞ্জ করতে চান, যেমন আপনি যে অর্কের ডাব্লুটা মনে করেন যে ক্যাপিটাল লেটার আছে, তো এটা আপনি ছোট হাতে দিয়ে দিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে এই স্মল লেটারটা ব্যবহার করা হলো ডাব্লুর। আপনি চাইলে এটা আবার চেঞ্জ করে নিতে পারবেন। তো এইভাবে যদি কোনোটা একটা চেঞ্জ করতে চান তাহলে আপনাকে এইভাবে মাউসের কার্সার অথবা অ্যারো বাটন দিয়ে সরাই চেঞ্জ করে নিতে হবে। আর আপনি যখন বাইরে ক্লিক করবেন ওটা অটোমেটিক্যালি সেভ নিয়ে নেবে। বাইরে একটা ক্লিক করলে অটোমেটিক্যালি সেভ, অথবা অন্য শিটের উপর ক্লিক করলে সেভ হয়ে যাবে এটা। তো একটা শিটের মধ্যে কি কাজ থাকে, যেমন প্রথমে দেখছি যে ইনসার্ট, একটা শিটে ইনসার্ট করে বিভিন্ন ওয়ার্কশিট বা চার্টের সাথে ইয়া করা যায়, লিঙ্ক আপ করা যায়। তো ইনসার্টটা আমরা আজকে দেখবো না। ইনসার্টের পরে আমরা ডিলেট নামে যে অপশনটা দেখছি, এই যে একটা শিটটাকে যদি ডিলেট করার প্রয়োজন হয়, যেমন শিট 3 কে আমি ডিলেট করে দিতে যাচ্ছি, শিট 3 এর উপরে ক্লিক করে এই যে ডিলেট অপশনে ক্লিক করে জাস্ট ডিলেট করে দিলে শিটটা ডিলেট হয়ে গেল। তো সেম ভাবে এই যে শিটের রিনেম এবং শিটটাকে রিনেম তো আমরা দেখলামই। তো শীটটাকে প্রোটেক্ট করতে হয় কিভাবে, প্রোটেক্টটা আমাদের ইয়াতে আসবে, অ্যাডভান্সে আসবে, এখন দেখবো না। শীটের কালার, কালারটা আজকে একটু দেখবো। শীটের কালার করতে হলে যে এখান থেকে ট্যাব কালারে এসে আপনারা যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারেন। যেমন এক একটা শীট এক একটা কালারে রাখলে এটা দেখতে একটু ভালো দেখা যায়, এবং কাজ করার সময় এটার সৌন্দর্য বাড়ে আর কি। এছাড়া যেমন একটা শীট হাইড হাইড করতে গেলে সেম ভাবে এই যে শীটের উপর আছে, ডান বাটনে ক্লিক করে হাইড করলে এটা হাইড হয়ে যাবে। তো আনহাইড করতে গেলে আমি যেমন দুইটা শীট হাইড করে দেখাচ্ছি, দুইটা শীট হাইড করলাম। এখন যদি আনহাইড করতে চাই, দেন সেক্ষেত্রে যে শীটটা বর্তমান আছে সেটার উপরে ক্লিক করে আনহাইডে ক্লিক করতে হবে। আনহাইডে ক্লিক করার পরে এখানে কোন শীটটা আপনি আনহাইড করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করতে হবে। তো যেমন আমি শিট এই হোমওয়ার্কটাকে আনহাইড করতে চাচ্ছি, তো হোমওয়ার্কের উপর ক্লিক করে জাস্ট ওকে দিয়ে দিলে আনহাইড হয়ে যাবে। তো এই যে শিট প্রোটেক্ট যে অপশনটা আছে, যদি প্রোটেক্ট করা থাকে, আনহাইড করতে গেলে ওখানে আমার একটা পাসওয়ার্ড চাবেন, পাসওয়ার্ডটা যদি সঠিকভাবে দিতে পারি দেন তারপরে এটা আনহাইড হয়ে যাবে। ওকে, হাইড আনহাইডটা আসলে আমরা দেখছি অনেক আগেই।
ওই কলাম আর রোর ক্ষেত্রে এটা আমরা দেখছি ওই একই সিস্টেম, হাইড আনহাইড এখানেও সে একই সিস্টেম। অনেকগুলো হাইড করতে চাইলে এভাবে জাস্ট সিলেক্ট করে নিতে হবে। যেমন তিনটাকে আমি সিলেক্ট করে নিলাম, এখন হাইডে ক্লিক করলাম, দেখেন তিনটা একসাথে হাইড হয়ে গেছে। তো আনহাইডের ক্ষেত্রে একটু জিনিসটা ভিন্ন। আপনি চাইলে ওই সবগুলাকে একসাথে আনহাইড করতে পারবেন না, এক একটা করে করতে হবে এখানে। যেমন এই যে শীট ওয়ানটাকে আমি আগে করলাম, তারপরে এখানে আনহাইড, হোমওয়ার্কটাকে করলাম আনহাইড দিয়ে, শীট টু আনহাইডে দিয়ে শীট থ্রি, এইভাবে কিন্তু হাইড আনহাইড করলাম। এখানে দেখেন যেমন অফিস ওয়ার্কের পরে আমার কিন্তু শীট ওয়ান চলে আসছে, এই হোমওয়ার্কটা কিন্তু সাইডে আছে। তো আমি চাচ্ছি এই হোমওয়ার্কটাকে অফিস ওয়ার্কের পাশে নিয়ে আসতে। তো এটা কিভাবে নিয়ে আসা সম্ভব? তো এই যে হোমওয়ার্কটা আছে এটা টেনে নিয়ে আমি শীটের সামনে দিয়ে দিব এইভাবে। দেখেন এটা টেনে দিয়ে আমি যেখানে দিব ও ঠিক সেখানে নিয়ে নেবে। এই যে মাউসটাকে আমি মাউসের বাম বাটনে ক্লিক করে চেপে ধরে রাখছি, রাখার পরে আমি এইভাবে সরাই দিচ্ছি, আরো সরে যাচ্ছে এইভাবে। দেখেন আমি যেদিকে নিচ্ছ সেদিকে যাবে, যেদিকে নিচ্ছ সেদিকে যাবে। তো কিভাবে শীটটাকে সরানো যায় এটা তো দেখলেনই। আচ্ছা এখন শীট নিয়ে একটা মজার জিনিস দেখবো। আহ, এখন সেটা দেখার আগে আমরা যে জিনিসটা ফার্স্ট একটু শিখে নেব, সেটা হলো একসাথে একটা শীট কিভাবে সবগুলাকে সিলেক্ট করা যায়। যেমন আমার এখানে মনে করেন যে অনেকগুলা শীট আছে, আমি এখানে শীট নিলাম অফিস ওয়ার্ক বা হোমওয়ার্ক দিয়ে আরো এই সাইডে 9টা, তাইলে আমার এখানে 11টা শীট আছে মোট। তো 11টা শীটের মধ্যে আমি চাচ্ছি যে আমি 11টা শীটটাকে সিলেক্ট করব। তো কিভাবে সম্ভব এটা? আপনি প্রথম যে শীটটা আছে সেই শীটে একটা ক্লিক করবেন, ক্লিক করে সেই শীটটা ওপেন থাকবে, আপনার শীটটা ওপেন থাকবে। ওপেন থাকা অবস্থায় শিফটে প্রেস করতে হবে, শিফট এই শিফটে প্রেস করে ধরতে হবে, শিফটে প্রেস করে ধরে একেবারে লাস্টে একটা ক্লিক করতে হবে। দেখেন সবগুলা সিলেক্ট হয়ে গেছে, এখানে সবগুলা সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা এখন আমি যে কাজটা দেখাবো এটা খুবই একটা মজার কাজ। আমাদের অনেক ক্ষেত্রে উম, এরকম জিনিস প্রয়োজন হয় যে একই ডাটাবেজ আমরা বিভিন্ন শিটে নিতে চাই। সেই ক্ষেত্রে আমাদের হয় কি, আমরা কোনো একভাবে হয়তো প্রথম শিটে কাজ করতেছি, সেটাকে কপি করে আবার দ্বিতীয় শিটে নিতে হচ্ছে, তারপরে তৃতীয় শিট, এইভাবে ইন্ডিভিজুয়ালি নিতে নিতে অনেক সময়ের ব্যাপার। তো দেখেন আমি প্রতিটা শিটটাকে সিলেক্ট করে নিলাম ফার্স্টে। তো এটা বলে হলো গ্রুপ করা, শিটটাকে গ্রুপ করা। এখানে দেখেন এমএস এক্সেল ফাইল এই সাইডে কিন্তু গ্রুপ নামে একটা অপশন উঠছে উপরের দিকে। আমার মাউসের কার্সার যদি দেখেন এখানে গ্রুপ উঠছে, শিট গুলাকে আমি গ্রুপের আওতায় নিয়ে আসছি। আমি বাইরেটা ক্লিক করে দেখাই, দেখেন এখন কিন্তু গ্রুপ নামে কোনো অপশন এখানে নাই। ফার্স্ট ক্লাস ফাইল আছে কিন্তু গ্রুপ নাই। এখন যদি আমি সবগুলোকে সিলেক্ট করে দিই তাহলে উপরে কিন্তু গ্রুপ দেখাবে। তার মানে আমার শিটগুলো এখন গ্রুপের মধ্যে আছে, গ্রুপের আওতায়। এখন আমি একটা শিটে যা করব অটোমেটিক্যালি অন্যান্য শিটে চলে যাবে। সেটা কিভাবে সম্ভব? এই যে আমি যে শিফটটা লিখলাম, SHIFT, একটা শিফট লিখলাম, লেখার পর আমি কিন্তু লিখতেছি অফিস ওয়ার্ক এই ফাইলের মধ্যে। লেখার পর আমি সেটাকে কালার করলাম বোল্ড করে, এটা অ্যালাইনমেন্টে একটু মাঝে সেন্টার আর মিডিলে করে দিলাম। এখন এই হোমওয়ার্কে একটা ক্লিক করব। এখন দেখেন এই অফিস ওয়ার্কের আমার কলাম সি তে আর রো নাম্বার 2 তে আছে, তার মানে C2। সেম ভাবে হোমওয়ার্কের C2 তে শিফট চলে আসছে, এই শিট 1 এ C2 তে শিফট চলে আসছে। প্রতিটা আমি যেটাতে ক্লিক করব, দেখেন আমি নিচ থেকে ক্লিক করতেছি, আমি যেটাই ক্লিক করব সেটাই কিন্তু শিফট হয়ে যাবে। এখন এটা আরেকটা ভাবে দেখায়, আমি প্রথম তিনটাকে সিলেক্ট করলাম, শিফটের নিচেই মনে করেন যে CTRL কন্ট্রোল দিয়ে দিলাম, কন্ট্রোল লিখে দিলাম, দিয়ে আমি সেম ভাবে ওই একই মোডে করে দিলাম। এখন দেখেন প্রথম তিনটায় কিন্তু শিফটের কন্ট্রোল দুইটা জিনিস আছে, প্রথম তিনটা। এবার শিট 2 তে যখন যাচ্ছি আমি তখন আর কিন্তু নাই, এই সাইড থেকে নাই, কেননা আমার এই সাইডে গ্রুপের মধ্যে নেয়নি, আমি এগুলাকে গ্রুপের মধ্যে নেয়নি।
And এইগুলাকে যদি আমি গ্রুপের মধ্যে আনতে চাই তাহলে মনে করেন এই কন্ট্রোলটা আমি সবগুলাকে দিয়ে দিব আবারও, তাহলে আমার আবারও গ্রুপের মধ্যে যাইতে হবে, যায় এই কন্ট্রোলটাকে কপি করে আবার এখানে পেস্ট করে দিতে হবে। এখন দেখেন বাইরে ক্লিক করি, ও সরি এটা নেয়নি। আচ্ছা আমি আরেকবার করি, এটা সম্ভবত মুছে দিতে হবে টোটালি। আচ্ছা আমি এটাকে মুছে দিলাম, জাস্ট ডিলিট করে দিলাম। হ্যাঁ, CTRL কন্ট্রোল লিখে এটা ফরম্যাট পেইন্টার দিয়ে আমি এই একই ফাংশনে নিয়ে গেলাম। এখন দেখি আছে কিনা। এখন দেখি শীট 2, শীট 3, শীট 4, 5, 6, 7, 8, 9 সবগুলাতে অটোমেটিক্যালি নিয়ে নিছে। তো আমার যদি কোনো ফরম্যাট প্রয়োজন করা লাগে, যেমন এমন হইতে পারে যে আপনি আপনার পুরো বছরের মাসিক একটা খরচ রাখতে চাচ্ছেন। আমি প্রথম দুইটাকে ডিলিট করে দিলাম, প্রথম দুইটা শীট, শীট 1, শীট 2, শীট 3 এগুলো থাক, তাহলে বুঝতে সুবিধা হবে। আপনার মাসিক হয়তো বা একটা হিসাবের প্রয়োজন থাকতে পারে, আহ, যে আপনি প্রতি মাসে কত টাকা ব্যয় করতেছেন, বা আপনার আর্নিং কত, আপনার ব্যয় কত, তারপরে আপনার ফ্যামিলি কস্ট, মানে ইন্ডিভিজুয়াল আপনার ফ্যামিলির একটা ডাটাবেস হয়তো বা তৈরি করতে চাচ্ছেন, যে আপনি প্রতি মাসে ডাটাবেস দেখে কোন মাসে কি পরিমাণ খরচ হচ্ছে, কোন মাসে কি পরিমাণ আপনার সেভিং হচ্ছে, আর কোন জায়গাটাতে আপনার সেভ করা উচিত, এইরকম একটা ডাটাবেস তৈরি করলেন। অথবা আপনি যে কোম্পানিতে চাকরি করেন, আপনি কোম্পানি অথবা আপনি যদি টিচার হয়ে থাকেন, আপনাদের স্টুডেন্ট ওয়াইজ কোনো ডাটাবেস রাখতে চাইলে এই ফর্মুলাটা ব্যবহার করতে পারেন। অথবা কোনো সেলস রিপ্রেজেন্টেটিভ, সেলস পয়েন্ট, অথবা টেরিটরি, এরিয়া, এরিয়া ভিত্তিক অ্যানালাইসিস করা সম্ভব। সেটা একবারে একটা ফরম্যাট তৈরি করতে গেলে একটাতে করে প্রতিটাতে কপি পেস্ট করে নেওয়ার প্রয়োজন হয় না। একটাতে যদি করি সেক্ষেত্রে অটোমেটিক্যালি সবগুলোতে আপডেট হয়ে যাবে। এখন দেখেন আমি এই সবগুলো শিটটাকে সিলেক্ট করে গ্রুপের আওতায় নিয়ে নিলাম, নিয়ে আমি এই সি কলাম থেকে একটার থেকে ডিলিট করে দিলাম। এখন দেখেন সবগুলা থেকে ডিলিট হয়ে গেছে, প্রতিটাই কিন্তু সি কলাম দেখেন সিলেক্ট আছে, প্রতিটাই সি কলাম দেখেন সিলেক্ট আছে, তার মানে সি কলাম থেকে অলরেডি ডিলিট করে দিছি। তো ডাটাবেজের ক্ষেত্রে দেখেন আমি আরেকটু ডিটেলে দেখাই, তাহলে বুঝতে পারবেন। যেমন হতে পারে এই শীট 1, আমি একটু নামটা চেঞ্জ করে দিই, এটা ধরেন জানুয়ারি লিখলাম, এটা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আচ্ছা কয়েকটা মাস, আমরা জুন মাসে আছি তো আমি এই কয়েকটা মাস দিয়ে দেখাই। তো সবগুলাকে এক একটা কালারের মধ্যে নিলে একটু ভালো দেখাবে, এক একটা মাসের এক একটা কালার। আচ্ছা এখন আমি মনে করেন যে আমার ফ্যামিলির জন্য হয়তো বা একটা ফরম্যাট তৈরি করব, বা আমার প্রতিদিনের খরচ হয়তো বেশি হয়ে যাচ্ছে, তো আমি চাচ্ছি যে আমার আহ, মাসিক কস্টটা কোন কোন জায়গায় হচ্ছে, আর আমার আর্নিংটা কি পরিমাণ হচ্ছে, আর আমার সেভিংসটা কি পরিমাণ হচ্ছে, এটা একটা বের করার জন্য। তো এটা একটা ডাটা অ্যানালাইসিস করার জন্য আমার হয়তো বা একটা ডাটাবেস তৈরি করার প্রয়োজন হয়। তো আমি সবগুলো মাসকে সিলেক্ট করে করলাম, যাতে আমার হয় হবে কি যে প্রতিটা মাসে একটা মাসে ডাটাবেস করলে প্রতিটা মাসে পৌঁছায় যাবে অটোমেটিক্যালি। তো যেমন স্যালারি, হয়তো প্রথমে আমি স্যালারি রাখলাম, বা স্যালারি বাট আর্নিং, স্যালারি বাদেও তো আর্নিং থাকে, আর্নিং, ফ্যামিলি কস্ট, তারপরে সরি ফ্যামিলি কস্ট, আমি কিন্তু একটাই জানুয়ারির মধ্যে লিখতেছি, আর আমার ডাটাবেসটা কিন্তু সবগুলোতে পৌঁছায় যাবে। আচ্ছা ফ্যামিলি কস্ট, ইন্টারনেট বিল, ইন্টারনেট বিল হতে পারে, তারপরে মোবাইল বিল, মোবাইল বিল হতে পারে, তারপরে আচ্ছা আমি সংক্ষেপে করি, আদার কস্ট, আদার কস্ট,
আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে একটা ফরম্যাট। আচ্ছা, এখন এটাকে মনে করেন যে আমি ফার্স্ট এতগুলো লিখলাম, তারপরে এটাকে আমি একটা বর্ডারের আওতায় নিয়ে আসলাম। প্রথমে আমি কন্টেন্টগুলো লিখলাম, তারপরে আমি একটা বর্ডারের আওতায় নিয়ে আসলাম। নিয়ে আসার পরে মনে করেন যে এই যে আমার ফরম্যাট, এই যে ফরম্যাটটা আমরা তৈরি করলাম। এখন এই ফরম্যাটে দেখেন প্রতিটা মাসে পৌঁছে গেছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন সব কয়টা মাসে অটোমেটিক্যালি পৌঁছে গেছে। এখন এই ফরম্যাট থেকে মনে করেন যে আপনি কিছু বাড়াইতে যাচ্ছেন, যেমন আপনার হয়তোবা এই যে সেভিংটা আমাদের এখানে নাই, তাহলে আমি কি করব, আমি সেভিংটা বাড়াবো। তাহলে বাড়াইতে চাইলে আমি আবার সবগুলোকে সিলেক্ট করে নিলাম, তার মানে একটাতে আমি করব সেভিং। এই সেভিংটাকে আমরা আবার বর্ডারের আওতায় নিয়ে ইয়া করে দিলাম। এখন দেখেন অটোমেটিক্যালি সেভিংটা সব জায়গায় গেছে কিনা। এখন দেখি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন সবগুলাতে কিন্তু সেভিংটা অটোমেটিক্যালি চলে গেছে। এখন মনে করেন যে ইন্টারনেট বিলটা আমি মুছে দিব। ইন্টারনেট বিল আমার প্রয়োজন নাই, মানে এই ধরনের কোনো খরচ আমার নাই। তাহলে আমি এখান থেকে ইন্টারনেট বিলটা এই রো ধরে ডিলিট করে দিলাম। এখন দেখেন আমি গ্রুপ করে ডিলিট করছি, যে কারণে আমার প্রতিটা জায়গাতে কিন্তু ইন্টারনেট বিল মুছে গেছে। দেখেন ইন্টারনেট বিল কিন্তু কোনো জায়গায় নাই। মানে যে জিনিসটা আমি নতুন করে মডিফাই করার প্রয়োজন হবে, অথবা ডিলিট করার প্রয়োজন হবে, বা নতুন করে অ্যাড করার প্রয়োজন হবে, আমি যদি গ্রুপ করে করি তাহলে অটোমেটিক্যালি এটা হয়ে যাবে। যেমন এই উপরেও যদি আমি মান্থ নেম লিখি, মান্থ নেম লিখে দিলাম এখানে, তো এক একটা শীটে তো এক এক ধরনের মাস আসবে। তো এখানে আমি যদি জানুয়ারি, এখানে জানুয়ারি লিখলে আমার প্রতিটা শীটে কিন্তু জানুয়ারি চলে যাবে। এই যে প্রতিটা শীটে জানুয়ারি চলে গেছে। তো একটা শীটে একটা জিনিস লিখলাম, কিন্তু অন্য শীটে যে সেটা এই শীটে জানুয়ারি, এই শীটে ফেব্রুয়ারি, মার্চ এই ধরনের অপশন কিন্তু নাই এখানে। মানে একটাতে লিখলাম কিন্তু অন্যটাতে চেঞ্জ হয়ে অটোমেটিক্যালি চলে গেল, এই ধরনের অপশন নাই। জাস্ট আপনি একটাতে যেটা লিখবেন সবকটা সেটা পৌঁছাইতে পারবেন। আবার যদি একটা থেকে ডিলিট করেন তাহলে সবগুলোর থেকে সেই ডাটাবেসটা ডিলিট হয়ে যাবে। একটা থেকে যদি মডিফাই করার প্রয়োজন হয় তাহলে সবগুলা থেকে গ্রুপ করে করলে ওই জিনিসটা মডিফাই হয়ে যাবে। আচ্ছা, এখন এই শীট নিয়ে যেটা দেখালাম, এই যে শীটের যে লিঙ্ক আপ গ্রুপ, এই জিনিসটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, কারোর কোনো সমস্যা নাই? আরেকটু আরেকটু যদি একটু মানে সংক্ষেপে একটু শর্টকাট দেখাতেন তাহলে ভালো হতো আরকি। আচ্ছা, শর্টকাটের মধ্যে, আচ্ছা, প্রথমে আমাদের এক্সেল ফাইলে নিচে যে শীটগুলা থাকে, আমরা শীটগুলা কিন্তু বাড়াইতে পারি। চাইলে এই যে প্লাস যে চিহ্নটা আছে, প্লাসে ক্লিক করে একটা নতুন শীট তৈরি করে নিতে পারি। আমরা যে কটা শীট তৈরি করব, এটা শীট 1, শীট 2, শীট 3, শীট 4, শীট 5 এইভাবে কিন্তু যাবে নাম। তো আমি চাইলে সেই শীটটাকে কিন্তু নাম চেঞ্জ করে এইভাবে নাম দিয়ে দিতে পারি। তো রিনেম করার সিস্টেম হলো শীটের উপর ক্লিক করে এই যে রিনেম অপশন থেকে যাওয়ার পরে আমি এভাবে লিখে দিতে পারি। তো এইভাবে আমরা রিনেম করে নিতে পারি। আহ, প্রতিটা শীট যদি আমরা একটা শীটের সাথে আরেকটা শীটের লিঙ্ক আপ করি বা গ্রুপ করে নিই, তাইলে আমরা একটা শীটের মধ্যে যদি কিছু লিখি তাহলে অটোমেটিক্যালি অন্যান্য শীটের মধ্যে সেটা পৌঁছায় যাবে। তো মনে করেন যে আমি চাচ্ছি যে উম, আমি একজন টিচার, আমি কিছু স্টুডেন্টের ডাটাবেস করব। তো আমি প্রথমে কি করব, আমি প্রথমে সবগুলা স্টুডেন্টের নাম দিয়ে দিব। আহ, আপনারা এখন একটু ধরে নেন যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই এই এই সাতটা আমার স্টুডেন্ট, এই সাতটা হলো আমার স্টুডেন্টের নাম। জানুয়ারি একটা স্টুডেন্ট, ফেব্রুয়ারি স্টুডেন্ট, মার্চ একটা স্টুডেন্ট। তো আমি সবগুলাকে আহ, মনে করেন যে বিভিন্ন সাবজেক্টের মার্কিং করব। তাহলে হবে কি, আমি যদি জানুয়ারি স্টুডেন্টের করতে চাই, সেই ক্ষেত্রে
আমার একটা ঘরের মধ্যে করতে হবে, মানে একটা শীটের মধ্যে করতে হবে। করলে মনে করো যে আমি ডাটাবেস একটা শীটের মধ্যে করলাম, তো এই ডাটাবেসটা আমার অন্য শীটে পরবর্তীতে কি করতে হবে, হয় আমার অন্য শীটে নতুন ভাবে করতে হবে, না হয় সেটা কপি পেস্ট করে নিয়ে যাইতে হবে, নিয়ে যাওয়ার পরে ওখান থেকে মডিফাই করতে হবে। তো আমরা যদি সবগুলাকে একটা গ্রুপের আওতায় নিয়ে করি, তাহলে হবে কি আমরা একটা শীটে করব, অটোমেটিক্যালি অন্যান্য শীটে সেটা হয়ে যাবে। বা একটা শীট থেকে যদি কোনো ডাটাবেস ডিলিট করার প্রয়োজন হয়, অন্য শীট থেকে সেই ডাটাবেসটা ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা জানুয়ারি থেকে জুন পর্যন্ত আগে গ্রুপ করে নিলাম। গ্রুপ করার সিস্টেম হলো আহ, জানুয়ারির উপরে কার্সার রাখার পরে শিফট চেপে ধরে জুলাইয়ের উপরে একটা ক্লিক করতে হবে, তাহলে সবগুলো অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হলে গ্রুপ হয়ে যাবে। এখানে দেখেন গ্রুপ হয়ে আছে, এই যে এখানে গ্রুপ লেখা আছে। এখন যদি আমি লিখি এখানে স্টুডেন্ট নেম, এখন আমার স্টুডেন্ট নেম করলাম, আর দেখেন কলমটা আমি একটু বাড়াই দিলাম। তো স্টুডেন্ট নেম ক্লাস, তারপরে যেমন এখানে রাখতে পারি স্টুডেন্ট নেম ক্লাস, আমি উপরে দিয়ে দিই, দিয়ে সাবজেক্টের নাম নিচে রাখতে পারি, যেমন ম্যাথ, সরি আচ্ছা ম্যাথ ইংলিশ, দুইটা সাবজেক্ট আমি দেখাই, ম্যাথ আর ইংলিশ। আমি এই দুইটা সাবজেক্টের স্কোর হয়তো দেখব এখানে, যেমন টোটাল টোটাল নাম্বার, আচ্ছা টোটাল নাম্বার একটার সাথে একটাকে আমি যোগ করে দিলাম, যোগ করে দিলাম। আর স্টুডেন্ট নেম ক্লাস, যেমন এখানে হতে পারে কি ক্লাস হয়তো বা ক্লাস 8, আচ্ছা আমি এখানে ইয়াতেই দিই ক্লাস 8, এইভাবেই দিই ক্লাস 8। স্টুডেন্ট নেম হতে পারে, স্টুডেন্ট নেম আমরা এখানে দেবো না, এখানে দিলে তো সবকটা অটোমেটিক্যালি চলে যাবে। আচ্ছা এখন এটা জাস্ট একটা কালার করে একটা বর্ডার করে দিলাম। আচ্ছা এখন এই স্টুডেন্ট নাম এবং ম্যাথের এখানে স্কোর মনে করেন যে আসবে, এখানে ইংলিশের স্কোর আসবে। যাই হোক ফরম্যাটটা আসলে প্রপারলি হয়নি, একটু চিন্তা করে করলে এটা অনেক ভালো একটা ফরম্যাট আসবে যদি করা যায়। আমি জাস্ট দেখানোর ক্ষেত্রে আপনাদের দেখালাম। তো এখন দেখেন আমার জানুয়ারি ফেব্রুয়ারি, ও এখানে এই যে আগের গুলা থেকে গেছে, আমি একটা থেকে হয়তো ডিলিট করছিলাম। আচ্ছা ডিলিট করে দিই। আচ্ছা এখন দেখেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, এখন সবগুলার ওখানে কিন্তু একই ফরম্যাট চলে গেছে। এখন আমি কি করতে পারবো, আমি হয়তো স্টুডেন্ট, যেমন স্টুডেন্ট নাম হলো জানুয়ারি বা জে এন দিয়ে, ওর ম্যাথের স্কোর হতে পারে, ম্যাথের হয়তো মার্ক হতে পারে এইটা 87, আর ইসে হতে পারে 90, তাহলে টোটাল 177। তো সেম ভাবে আমার অন্যটা আমি যে ফেব্রুয়ারি, আচ্ছা জানুয়ারি থেকে গেছে, এখন ফেব্রুয়ারিতে এসে যেমন আমি এফ ই বি দিয়ে দিই, এখানে ওর ম্যাথের স্কোর এটা, ওর ইংলিশের স্কোর এটা। আচ্ছা যাই হোক, তো এই সেম ভাবে মানে আমি এটা এই জন্য দেখালাম যে আপনার ফরম্যাট গুলা সবার ক্ষেত্রে প্রযোজ্য, মানে সব জায়গায় একই হবে, সেগুলো আমরা গ্রুপ করে নিলে হবে কি মানে একটা শিটে করলে অন্যান্য শিটে অটোমেটিক্যালি পৌঁছায় যাবে, সেটা নতুন করে আর অন্য শিটে করা লাগবে না, নতুন করে আর সময় ব্যয় করা লাগবে না। হ্যাঁ নাইলে আমি বুঝতে পারছি। তাহলে যে শিফটটা ধরেন জানুয়ারি মাসের উপর এই মাউসের কার্সারটা রেখে আমি শিফট কে চাপবো নাকি শিফট শিফট, শুধু অনলি চেপে শিফট চেপে আপনার ধরে যতগুলো রাখবেন। শিফট শিফট চেপে ধরে রাখে যতটুকুলো শিটে কাজ করবো ততগুলো শিট সিলেক্ট করবো, এই তো? হ্যাঁ রাইট। সিলেক্ট করলে তারপরে জানুয়ারির যে শিটটা আছে ওই শিটে আমি কাজ করবো, সবগুলো শিটে আপনার পেজ ইয়ে হয়ে যাবে, ইনফরমেশন চলে আসবে। হ্যাঁ জি জি রাইট। এখানে একটা আরেকটা কোশ্চেন থাকতে পারে যে হয়তোবা আপনার লাগতে পারে যে জানুয়ারি এপ্রিল জুন জুলাই, ভাই একটু মিউট করে দেন।
জি। এই এই চার্টটা মনে করেন যে আপনার ইয়া হতে পারে, এই চার্টটা হয়তোবা কোনো জিনিস আপনি চেঞ্জ করতে চাচ্ছেন এই চার্টটা শিটে। তাহলে এখন দেখেন এই যে ক্লাস 8, তাহলে মনে করেন যে এই চারটা স্টুডেন্ট আমার ক্লাস 8 এ পড়ে না, আমার ক্লাস 10 এ পড়ে এরা। আমি এখান থেকে এই চারটাকে সিলেক্ট করে ক্লাস 10 লিখলাম, লিখে ছেড়ে দিলাম। এখন দেখেন জানুয়ারি, এপ্রিল, জুন, জুলাই ক্লাস 8, আর ফেব্রুয়ারি, মার্চ, মে এরা কিন্তু ক্লাস 8 এ আর ওরা হলো ক্লাস 10 এ। তাইলে এইটা কিভাবে করা সম্ভব? এটা হলো আপনি কন্ট্রোলের মাধ্যমে দিয়ে করবেন। যদি আহ, জানুয়ারি থেকে আপনার এপ্রিল পর্যন্ত বা জুন, জুলাই একদম টোটাল সবগুলা লাগে, পর পর লাগে, দেন সেক্ষেত্রে শিফট ব্যবহার করবেন। পর পর করার ক্ষেত্রে শিফট ব্যবহার করলে সবগুলা পর পর সিলেক্ট হয়ে যাবে। আর যদি ইন্ডিভিজুয়ালি করতে চান তাহলে কন্ট্রোল প্রেস করতে হবে। যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মে, জুন, জুলাই এগুলা সিলেক্ট করেন। মার্চ আর এপ্রিল আপনার সিলেক্ট করার প্রয়োজন নাই বা চেঞ্জ করতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি কন্ট্রোল ব্যবহার করে এগুলাকে সিলেক্ট করলেন। তাহলে হচ্ছে কি মার্চ আর এপ্রিলের কোনো চেঞ্জ আসতেছে না, আপনার এই কয়টাতে চেঞ্জ আসতেছে। তো শিফটের ব্যবহার, কন্ট্রোলের ব্যবহারটা এখানে একটু বুঝে শুনে করতে হবে। আচ্ছা, আচ্ছা, এখন শরীরটা একটু অসুস্থ লাগতেছে, যে কারণে আসলে কথা বলতে কষ্ট হচ্ছে আমার। এই যে আমি ঠিক তো, আছে, আপনি ক্যারি অন। ওকে, বুঝতে পারছি ভাই। আচ্ছা সমস্যা নাই। আমার এই যে শীটের যে সাইডে যে কার্সার গুলো, এই যে টেনে এদিকে নেওয়া এদিকে নেওয়া, এগুলো তো আসলে খুব বেসিক কাজ, আমি দেখাইনি যদিও। এই যে শীটের সাইডে, সরি আমার এখানে চাপ লেগে গেছে হয়তো। শীটের এই যে সাইডে যে কার্সারটা আছে, তিনটা ফুটা আছে এখানে, এই তিনটা ফুটার এখানে কার্সার রেখে যদি চেপে ধরে এদিকে দেওয়া হয় তাহলে এদিকে যাবে, আর এদিকে দেওয়া হলে এদিকে যাবে। এটা হয় কি, অনেকগুলা যদি শীট হয়ে যায়, অনেকগুলা শীট হয়ে যায়, সেই ক্ষেত্রে এইটা কিন্তু এদিকে সরায় রাখা প্রয়োজন হয়, কারণ অনেক জায়গা লাগে। আর মনে করেন যে এটা আমি এদিকে টেনে দিলাম, এদিকে টানার পরে দেখেন যে আমার ওই শীটগুলো কিন্তু হাইড হয়ে গেছে। এটা অনেক বড় করার কারণে এই শীটগুলো হাইড হয়ে আছে। তো এখানে কিন্তু তিনটা ফুটা আছে, এখানে ক্লিক করলে আমার শীটগুলো বের হয়ে আসবে অটোমেটিক্যালি। এই শীটগুলো এইভাবে বের হয়ে আসবে। তো অনেকগুলা যখন শীট থাকবে তখন এই তিনটা ফোঁটা দিয়ে করতে পারবেন, অথবা এইটা দিয়ে করতে পারবেন। এইটা তিনটা ফোঁটা দিয়েও করলে হবে কি, ওইটা সিট একটার পরে একটা শীট সিলেক্ট হইতে যাইতে থাকবে। আর এইটা দিয়ে করলে হবে কি, জাস্ট ওইটা সরে যাবে, বাস কোনটা সিলেক্ট হবে না, কোনটার মধ্যে ঢুকবে না। এটার কাজ হলো এটা। আর একটা পেজ, মানে এক্সেল ফাইলের একটা পেজ, এটা জুম ইন জুম আউটটা হলো এই কর্নে। আমি এখান থেকে জুম আউট করতেছি, আর এই প্লাসে দিলে জুম ইন হচ্ছে। তো এটার মাধ্যমে করা যায়। আর এখানে যে ইয়াটা আছে, তিনটে অপশন আছে, এটা হলো পেজ লেআউট। পেজ লেআউটে ক্লিক করলে সাইডে আরেকটা পেজ চলে আসে, মানে এই সাইডে একটা পেজ, এই সাইডে আরেকটা পেজ। তো পেজ লেআউটটা সাধারণত কাজ করার খুব প্রয়োজন হয় না। আর এই সাইড আছে পেজ ব্রেক, মানে পেজ ব্রেক প্রিভিউ। পেজ ব্রেক প্রিভিউ এটা হলো প্রিন্টের ক্ষেত্রে প্রয়োজন হয়। এটা যদি আমি সিলেক্ট করি তাহলে দেখেন আমার সবগুলা কিন্তু, আমার ফরম্যাট যতটুকু আছে এইটুকু সিলেক্ট করে নিয়ে বাদ বাকিটুকু অটোমেটিক ব্ল্যাঙ্ক করে দিয়েছে। তো এটা প্রিন্টের ক্ষেত্রে প্রযোজ্য। দেখেন আমি যদি কন্ট্রোল পি দিই, প্রিন্টে চলে যায়, দেখেন কিন্তু ওইটুকু কিন্তু শো করছে। কারণ এই পেজ ব্রেক প্রিভিউ এটা অটোমেটিক্যালি আমার এই পেজটুকু প্রিন্টের জন্য করে নিছে। তো এটা সব এইটা কিন্তু সব প্রিন্টের ক্ষেত্রে প্রযোজ্য না, কারণ প্রিন্টের অনেক সেটিং আছে, ওই সেটিং গুলো নিয়ে আমরা সামনে কাজ দেখাবো। আচ্ছা, এখন নাম্বারিং এর কিছু কাজ দেখব। আমি প্রথম দিন বলছিলাম যে এখানে আমাদের প্রতিটা সেল কিন্তু জেনারেল মোডে থাকে। এই উপরে যদি সেল মোড দেখা হয়, এটা কিন্তু জেনারেল মোডে থাকে। জেনারেল মোডে আমরা যে কোনো জিনিস লিখতে পারি, যে কোনো জিনিস লিখলে তার কোনো ইয়া নাই, মানে নিষেধাজ্ঞা নাই। তো অনেক সময় নাম্বারিং কিছু লিখলেও অটোমেটিক্যালি নাম্বার মোডে নিয়ে যায়, তো সেটা আমার এখানে দেখাচ্ছে না। তারপর আমরা এই সেল মোড কিভাবে চেঞ্জ করা যায় এটা একটু দেখবো আজকে। তো আমরা যতটুকু সিলেক্ট করব আমার ততটুকু কিন্তু মোড চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এখান থেকে এইটুকু সিলেক্ট করে আমি যদি এখানে নাম্বার মোড করে দিই তাহলে এটা আমার নাম্বার মোডে চলে আসছে। তার মানে আমি যদি এখন 100 লিখি
দেখেন কিভাবে চলে আসছে 100.00। তো আমার ওই নাম্বার মোডের কারণে এই দুইটা পয়েন্ট এখানে বেশি দেখাচ্ছে। তো নাম্বার মোড করলে সুবিধা হয় কি, যে কোনো সংখ্যা লিখলে আপনার কোনো ধরনের ইয়ে আসে না, প্রবলেম আসে না। এবার অনেকগুলা যদি আমি লিখে এইভাবে চলে যাই, তাহলে এটা, এই দেখেন, ও সরি এখানে মাঝে টি চলে আসছে। এই দেখেন কোনো ইয়া নাই, মানে একটা হ্যাশ হ্যাশের মতো একটা সমস্যা দেখাই। যে আমি জেনারেল মোড দিয়ে দেখাই, জেনারেল মোডে যদি শিট, এই যে জেনারেল মোডে আমি এই জিনিসটা লিখলাম, কিন্তু দেখেন এই উপরে ফর্মুলা বারে দেখেন যে আমি অরিজিনালি কি লিখছি, কিন্তু এখানে দেখেন আমার পুরোটা আসতেছে না, কারণ জেনারেল মোডে আছে, যে কারণে এটা আমার পুরোটা শো করেনি। শো না করে ও ভিতর থেকে একটা ইয়া দেখাচ্ছে। এখন ধরেন আমি ডাবল ক্লিক করলে দেখাচ্ছে, বাইরে ক্লিক করলে দেখা থাকছে না। সেম সেম জিনিসটা যদি আমি নাম্বার মোডে আনি, কপি পেস্ট করে দিয়ে এখানে ভ্যালু পেস্ট করি, দেখেন এটা কিন্তু তার কোনো সমস্যা নেই। আমি যেটাতে করি দেখেন এটা কিন্তু হ্যাশের দেখাচ্ছে, কারণ আমার পর্যাপ্ত জায়গা নেই, তার কারণে এই জায়গাটা কিন্তু ছেড়ে দিলে এটা হয়ে যাবে, অটোমেটিক্যালি ছেড়ে দেবে। এই যে এখানে কিন্তু জায়গা ছাড়ছি, একই জিনিস, এখানেও যে লেখাগুলো আছে এখানেও সেই লেখাগুলো আছে। তো এখানে জায়গা ছাড়ছি তারপরেও কিন্তু নেয়নি, আর এখানে জায়গা ছাড়ছি উনি নাম্বার মোডে থাকার কারণে অটোমেটিক্যালি নাম্বারগুলো নিয়েছে। অনেক সংখ্যা যদি থাকে, যেমন ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে, ব্যাংক অ্যাকাউন্টটা তো 16 ডিজিট 13 ডিজিটের হয়ে থাকে, বা তার থেকে বেশি হয়তো কোনো ব্যাংকে আছে কিনা আমার জানা নাই। তো এই ব্যাংক অ্যাকাউন্ট আমার ছোট সেলের মধ্যে যদি আমি লিখি, তাহলে আমার নাম্বার মোডে করে নিলে হবে কি, এটা আমার সঠিক ব্যাংক অ্যাকাউন্ট আসবে, সঠিকভাবে আসবে, ওই যে কোন ধরনের প্রবলেম দেখাবে না ওই ওই রিলেটেড। তো এই যে ডাবল জিরো চলে আসতেছে পরপর, এই ডাবল জিরোটা কিভাবে মোছা সম্ভব, এই সিলেক্ট করে নিলে এই যে এখানে যে দুইটা, এই যে ইনক্রিজ আর ডিক্রিজ যে দুইটা ইয়াস আছে, এখানে আমি এটা দিয়ে যে বাড়াইতে পারবো আর এটা দিয়ে কমাইতে পারবো। দেখেন এখন আমি জিরো করে দিলাম, তাহলে এই এইগুলোর মধ্যে আমি যদি লিখি, আমি চারটা সিলেক্ট ছিল দেখেন, কোনো জিরো ডাবল জিরো আসবে না। আমি এর বাইরে যদি লিখি দেখেন অটোমেটিক্যালি ডাবল জিরো চলে আসবে। তো এটা আমি এখান থেকে কমাই দিব, আমাকে জাস্ট নাম্বার মোডে করে নিয়ে এখান থেকে একটা লেখে কমাই নিতে হবে। আর আমি যদি এটাকে সিলেক্ট করে ফরম্যাট পেইন্টার করে সবগুলাকে দিয়ে দিই, এইভাবে সবগুলাকে দিয়ে দিই, আমি এই যেটুকু সিলেক্ট করলাম সেটুকুর মধ্যে করলে আমার আর কোনো সমস্যা নাই। এই হলো নাম্বার মোডের বৈশিষ্ট্য। প্রতিটা সেল মোডেরই এক একটা কাজ আছে। যেমন কারেন্সি যে মোডটা আছে, এই কারেন্সি মোড করলে আপনি যে কোনো কারেন্সি দিলে ওইটা ডলার মোডে চলে আসবে। আপনি কারেন্সি চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে। যেমন আমার কারেন্সি আমি চাচ্ছি আমি ইউরোতে রাখতে চাচ্ছি, দেখেন ইউরো ওই ইউরোতে চলে আসছে। আমি এখান থেকে এটা মুছে দিই, দেখেন ছোট করে দেখাই বুঝতে সুবিধা হবে। এখন আমি ইউরো থেকে হয়তো চাইনিজের যেটাকে বলে, ওদের কারেন্সির নামটা আমার জানা নাই, চাইনিজ কারেন্সি মেবি লেখা আছে এখানে। এই ইউকের যে কারেন্সি আছে, ইউকের এই যে ইউকেটা চলে আসছে এটা দিলে। তো সেম আমাদের বিডিটি কিন্তু হয়তো বা আছে, থাকার কথা আর কি। বিডিটি প্রথমের দিকে থাকবে। এই যে বাংলাদেশি টাকা, বাংলাদেশি টাকা, এখন দেখেন আমাদের বাংলাদেশের তো ইয়াটা সম্ভবত লাস্টে আসে, প্রথমের দিকে আসে না কারেন্সিটা। তো ডলারের ক্ষেত্রে প্রথমে শো করতেছে, বাংলাদেশি টাকাটা কিন্তু পরের দিকে শো করতেছে, এই দেখেন। তো এইভাবেই কারেন্সি মোড করলে এটাকে কিন্তু আপনারা ইয়া করে দিতে পারবেন, চেঞ্জ করে দিতে বিভিন্ন কারেন্সিতে করে দিতে পারবেন। তো অ্যাকাউন্টিং মোড ওই সেম রিলেটেডই। ও যারা অ্যাকাউন্ট নিয়ে কাজ করে ওই অ্যাকাউন্ট ওই কারেন্সি রিলেটেডই। তো অ্যাকাউন্ট রিলেটেড কাজ করলে অ্যাকাউন্ট মোড নেই। আর শর্ট ডেট লং ডেট আমি গতদিন দেখাইছিলাম। আর টাইম, টাইমে যদি রাখা হয়, আমি ধরেন এই সেলটা এটা করি, এটা টাইমে করে দিয়ে একটু দেখি যে টাইমটা কি আসে। আমি যা লিখবো এটা টাইম আকারে চলে আসবে। এই যে 12 লিখছি অনলি, কিন্তু 12টা এএম চলে আসছে। অনলি 12 লিখছি কিন্তু 12টা এএম। আমি যদি এখানে অনলি 5 লিখি, আর কিছু লিখিনি, দেখেন 5 আছে, বাইরে ক্লিক করলাম, ও এটা নেয়নি। ও তারিখ নিচ্ছে ওখানে, সরি, ওটা ইয়াটা চেঞ্জ হয়নি। আচ্ছা আমি আরেকটা দিয়ে দেখাই একটু নিচেই, এখানে একটু 5 দিয়ে দেখি। ও ও 12ই নিয়ে নিচ্ছে, 5
আচ্ছা এখন নিছে। শুধু 5 দিলে নিচ্ছিল না। তো আমি এই যে 5 এর পরে আমি যেমন আমাদের টাইমটা যেভাবে দেখাই যে 5টা হয়তো বা 5টা এখন বাজে কত 10টা 9 আমি সেটা লিখি 10টা 9 10টা 9 AM। তো এখানে কিন্তু এই আমাদের পিএমটা কিভাবে আসবে যে আমাদের 24টা ঘন্টা যেভাবে আসে ওইভাবে। তো 10টা সম্ভবত 18টাই মেবি 18 না 20 18টায় 6টা তাহলে ও 22 22টা 9 তাহলে 10টা 9 PM আসছে। তো টাইম সেল মোড হলো এটাই টাইমের ক্ষেত্রে, কারণ পার্সেন্টও এখানে আছে, এই যে পার্সেন্ট এখানেই আছে। তো যে কোনো জিনিস আপনি পার্সেন্ট আকারে যদি দেখাইতে চান, যেমন আমি এই ইয়াটা পার্সেন্ট করে দিই, পার্সেন্ট করে দিলাম, দেখেন এখানে পার্সেন্ট মোডে চলে আসছে এটা। আমি যদি 100 লিখি তাহলে 100%, এখান থেকে জিরোটা কমাই দিতে পারবেন এইভাবে, পার্সেন্ট মোডে 100%। তো পার্সেন্ট মোডের কাজ এটা, আর এই ফাংশনাল মোডের কাজ যেভাবে এখানে দেখছেন এইভাবেই, এই যে এই যে আমি এখানে লিখছি কিন্তু 0.50, মানে আমার 50 পয়সা মনে করেন এটা। তো এটা এইভাবে দেখাচ্ছে 1/2 মানে হাফ দেখাচ্ছে। তো সাধারণত আমরা ওই যে অঙ্কের ক্ষেত্রে যেভাবে করি, যেমন 8.5 যদি থাকে তাহলে আমার 10.50, তো 8.50 সরি 8.50, তো 8-এর পরে কিন্তু আমার ওইটা ফাংশন আকারে দেখাচ্ছে ফ্র্যাকশন। আচ্ছা যাই হোক, তো এখানে দেখুন এই যে এই মোডটা হলো কাজ করে ইসের উপরে, এই যে আপনার যে জিনিসটা ওই যে প্রথমে দেখছিলাম জেনারেল মোডে অনেকগুলা হয়ে যাচ্ছিল। আর যদি আমার এই মোডে কখনো কাজ করা হয়নি, আমি এটা ডিটেলে হয়তো বা বলতে পারবো না আপনাদের, এটা হয়তো বা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা ভালো বুঝবে। এখন মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা এখানে টেক্সট মোড, নাম্বার মোড এবং টেক্সট মোড এখানে। আর শর্ট ডেট গুলা একটু ডিটেল আছে নিচের দিকে, ওটা দেখাবো। টেক্সট মোডটা হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এটা কেন, আমরা যদি একটা মোবাইল নাম্বার লিখি, যেমন আমি আমার মোবাইল নাম্বারটা লিখছি 017777143573, এটা আমার মোবাইল নাম্বার। আমার মোবাইল নাম্বারটা লিখছি কিন্তু জিরোটা কিন্তু উঠে গেছে, জিরো কিন্তু নাই প্রথমে। আমার যদি নাম্বার মোডে এখানে দিই, তারপরে যদি আমি জিরো দিই, সম্ভবত থাকবে না, নাই। তো এই জিরোটা আমাকে রাখতে গেলে এখানে করতে হবে কি, টেক্সট মোডে নিয়ে নিতে হবে। টেক্সট মোডে হবে কি, আমি যেটাই লিখবো না কেন ও অটোমেটিক্যালি সেটাই নিয়ে নিবে। আমি যেটাই লিখি না কেন, টেক্সট মোডের কাজ হলো আমি যাই লিখি না কেন ও ওইটাই নিয়ে নিবে। এখন এই যে জিরো দিয়ে দিই, এখন দেখেন এটা টেক্সট মোডে থাকার কারণে এই জিরোটা সামনে দাঁড়ায় গেছে। তো এই সমস্যাটা কিন্তু আমাদের খুব বেশি পরিমাণ থাকে, যে মোবাইল নাম্বার লিখলে জিরো থাকে না, এই জিরোটা কিভাবে আমরা সামনে রাখবো এই প্রবলেমটা। তো এটা কিন্তু আমরা যদি আমরা আমাদের সেলগুলা টেক্সট মোডে করে দিই, তাহলে কিন্তু মোবাইল নাম্বার লিখলে বা যে কোনো ক্ষেত্রে যদি শূন্যটা আগে দরকার হয়, তাহলে সেক্ষেত্রে শূন্যটা থেকে যাবে। টেক্সট মোডের কাজই তাহলে এখানে যে এখানে সেলের পরে এই দাগটা আসলো কেন? এই টেক্সট মোডে থাকার কারণে এটা আসে। এটাকে কি বুঝতে বলে? পারছেন? এই যে এটা এটা কোন নাম, এটা কোন নাম আছে? আসলে নাম আছে কি না আমি আসলে নিজেই জানি না, আপনাকে আসলে কি বলবো বলেন। এই যে যে দাগটা আছে, সাধারণত টেক্সট মোডে আপনার যদি যে জিনিসটাই লেখা হয় না কেন, এটা অটোমেটিক্যালি চলে আসে। এই যে আমি এটা মনে করি এগুলাকে মনে করেন টেক্সট মোডে নিয়ে নিলাম। আমি যদি এখানে নাহিদ লিখি, তো ও সরি এটা ইয়ার ক্ষেত্রে আসবে না, আপনার যে কোনো অঙ্কের ক্ষেত্রে আসবে। এই যে অঙ্কের ক্ষেত্রে এটা চলে আসতেছে। তো এইটা 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 কাজ হয়তো বা ভিতরে ডিটেলে আছে, যেমন এখানে আছে কনভার্ট টু নাম্বার দেখাচ্ছে, কনভার্ট টু নাম্বার। তো এটাকে নাম্বারে কনভার্ট করেন, মানে এখান থেকে হয়তো নাম্বারে কনভার্ট করতে বলা হচ্ছে। সম্ভবত এখানে যদি কোনো ইরো রিলেটেড কিছু থাকে দেন সেই ক্ষেত্রে এটা কিছু ওয়ার্নিং দেখাচ্ছে। কনভার্ট টু নাম্বার, আমি যদি নাম্বারে কনভার্ট করি এটা জেনারেল মোডে চলে যাচ্ছে অটোমেটিক্যালি, দেখেন জেনারেল মোডে। আমি কন্ট্রোল জেড দেওয়ার জায়গায় নেই। তো সেম ভাবে এই যে হেল্প টু দিস ইরোর, হেল্প টু দিস ইরোর, ওখানে আমার হেল্পের একটু কোনো ওয়ার্নিং আসতেছে। আপনি কোশ্চেনটা জিজ্ঞাসা করছেন যদি আমি দেখছি, এর আগে কখনো আমার দেখা হয়নি এই জিনিসটা। আচ্ছা
এখন এই যে ইগনোর ইরোর, এটা দিয়ে দেখি, ইরোরটা ইগনোর করে দিচ্ছে। ও মানে এই যে যে চিহ্নটা দেখাচ্ছে এটা সিলেক্ট করে দিয়ে এই যে ইগনোর ইরোর দিলে এটা উঠে যাবে, তবে ওটা টেক্সট মোডে থাকবে, এটা বোঝাচ্ছে। বুঝতে পারছেন ভাই? আচ্ছা আচ্ছা। এখানে ইগনোর ইরোর করে দিলে আপনার যে ওয়ার্নিং যে ইয়াটা ওইটা উঠে যাচ্ছে, উঠে গিয়ে এটা ফ্রেশ দেখাচ্ছে এখন, কিন্তু অরিজিনাল টেক্সট মোডে আছে। এখন যদি আপনি हाँ था। কোনটার উপর ডাবল ক্লিক করেন তাহলে ওটা অটোমেটিক্যালি আবার চলে আসবে। জাস্ট এটা এটা আপনি বলছেন বিধায় কিন্তু একটা জিনিস বেড়ে গেছে, আমার নিজেরও জানা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো, আমি এটা ডিলিট করে দিলাম। আমাদের ডেট লেখার ক্ষেত্রে গতদিন একটা ভাইয়া কোশ্চেন করছিলেন যে ডেট কিভাবে লিখবো। ডেট লেখার ক্ষেত্রে আমরা আমরা প্রথমে যে জিনিসটা দেখছিলাম, যেমন ডি মানে দিন বোঝাচ্ছে, মানে ডে, মান্থ, তারপরে এখানে যদি ওয়াই ওয়াই দিই তাহলে বছরের লাস্টের 2 সংখ্যা, অথবা 4টাই যদি দিই টোটাল 4 সংখ্যাই। তো আমাদের একটা কাস্টম মোড আছে, কাস্টম মোড। তো কাস্টম মোড কিভাবে কাজ করে এটা আমরা একটু দেখব। কাস্টম মোডের কাজ কি? এই যে মোর নাম্বার ফর্মুলাতে চলে যাই, এখানে কাস্টমে যদি আমরা চলে যাই, এখানে বিভিন্ন ধরনের ইয়া দেখাচ্ছে, বিভিন্ন ধরনের ফর্মুলা দেখাচ্ছে যে এইভাবে এই করা যায়। আমরা যে কোনো একটাকে সিলেক্ট করে দিয়ে, আমার এখানে মনে করেন যে সিলেক্ট আছে, যে ইর প্রথমটা সিলেক্ট আছে, তো এখান থেকে আমরা ডেট মনে করেন আমাদের ইচ্ছা মতো নিতে পারবো। কিভাবে সম্ভব সেটা যদি দেখি, এই যে ডিডি দেখি, তারপরে তারপরে ওয়াই, এভাবে করে দিই। এই যে এখানে ডিডি 4টে ওয়াই। এখন দেখেন আমি কিন্তু এখানে কাস্টম মোডে করে নিয়েছি দিন, তাহলে আমার আজকে হলো 2 তারিখ, 2 তারিখ 7 মাস 2021। এটা কিন্তু আচ্ছা একটা মিনিট, নানির কারণ বুঝলাম না। ডিডি আচ্ছা, এখানে একটা সমস্যা আছে মেবি, আমি যেটা বুঝতেছি এটা আমাদের টাইপের ক্ষেত্রে একটু চেঞ্জ করা লাগবে। এটা ঠিক আছে, ফরম্যাট ঠিক আছে, ফরম্যাটে কোনো সমস্যা নাই। টাইপের ক্ষেত্রে আমাদের দিনটা মানে লিখতে হবে উল্টা, কিন্তু আসবে মানে আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে, এই দিন মাস বছর এইভাবে আসবে। তো আমাদের এমনি টাইপ করতে হবে মাস প্রথমে, 7/2/2021। এখন দেখেন 2/7/2021 হয়ে গেছে, মানে দিন মাস বছর। সেম ভাবে যদি আমরা এটা চেঞ্জ করে দিতে চাই, এখানে যদি দিই, ওটাকে সিলেক্ট করছি আমি, কিন্তু সিলেক্ট করে দেখেন তারপরে ডিডি ডাবল ওয়াই দিলাম। এখন এখানে এই ডেটটা কিন্তু আপনাদের এখানের দেখেন যে কিভাবে আছে, 2 তারিখ 7 মাস 2021, এখন অটোমেটিক্যালি এটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন 7 মাস 2 তারিখ 21, তার মানে আমি এই ফরম্যাটে আসছি, এখানে এই ফরম্যাটে আসছি। তো কাস্টম করে আমি এটা চেঞ্জ করে নিতে পারতেছি। আমি গতকাল আমার কোম্পানির হয়ে একটা ডাটাবেজ আমি নিছি, দেখাচ্ছি এখানে। এই যে এখানে এটা, তো অনেকেই করছে কি, এটা বিভিন্ন ভাবে ডেট লেখছে, এখানে আমি ডেটগুলো আমি ঠিক করে নিছি। তো অনেকেই করে কি, এই ফরম্যাটের উপরে হেডারটা না দেখে নিজেদের ইচ্ছা মতো করে ডেটটা বসাই, বসানোর কারণে এই যে ডেটটা, এখানে কিন্তু ডেটটা চেঞ্জ হয়ে অটোমেটিক্যালি অন্যরকম রূপ নিয়ে নেয়। যেমন আমার এখানে চাচ্ছে হলো মাস দিন বছর, আর আমি যদি এই দিন আগে দিই 29 তারিখ, মনে করেন যে 7 মাস 2021, এটা কিন্তু আমার কোনো ডেটের মধ্যে নাই। তার মানে আমার কিন্তু প্রথমে এখানে টাইপ করতে হবে মাস, প্রথমে চাইছে কি মাস, তাহলে মাসটা আমি আগে দিই 7, তারপরে 29, তারপরে 2021। এখন দেখেন 29 জুলাই মাসের 29 তারিখ 2021 অটোমেটিক্যালি নিয়ে নিছে। এটা এটা অনেকেই ভুল করছিল, এটা আমি একবারে ঠিক করে নিচ্ছি এখান থেকে। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এই ফাইলটা ওপেন করলাম।
এই কাস্টম ডেটে যদি আমরা আরেকটা ভাবে একটু দেখি, কাস্টম দিয়ে অনেক কিছু করা যায়। আপনারা টাইম, তারপরে ডেট, এগুলো সবকিছু চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে যে ইয়াটা আছে, যদি এমন প্রয়োজন হয় যে আপনার একটা করে থাকবে, ওইদিকে লক্ষ্য করবেন। আমি দিন ডি দিলাম অনলি, এম দিলাম মান্থের, আর ওয়াই ওয়াই দিলাম, তাহলে আমার এখানে দিন মাস বছর এইভাবে আসবে। ক্লিক করলাম, দেখেন 2/7/21, 2/7/21 আমার উপরে শো করতেছে এটা। আরেকটা ওয়েতে দেখি, মানে এখানে ওয়ের আসলে অভাব নাই, আপনারা যেভাবে চান নিজের মতো করে করে নিতে পারবেন। এখানে আমরা একটা একটা জিনিস যদি দেখি, এই যে স্যাম্পল, এখানে আমি যা দিচ্ছি না কেন উপরে দেখেন স্যাম্পলে দেখাচ্ছে। এখন এই জিনিসটা দেখেন 2 জুলাই 2021, তো আমাদের অনেক সময় লেখা তো থাকতে পারে, লাগতে পারে যে এই জুলাই বা জুন, এইভাবে যদি আমরা লেখা দেখে, তো এখানে কিন্তু 3টা এম দিছে, মানে মাসের নাম 3টা দেখাইছে। এখানে যে ডি ডি আছে, আমি মনে করেন দিন 2টা দিয়ে দিলাম, আর এখানে মাসে এম 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 3টা দেওয়া, আমি আরেকটা বাড়াই দিলাম, তবে দেখেন জুলাই দিছে, আরেকটা বাড়াই দিলাম, তো অনলি যে আসছে, জুলাইয়ের ওই পাশে তো আর কিছু নাই, টোটাল জুলাই রেখাটা আসছে। ওয়াই এর এখানে আমি ডাবল করে দিলাম, তাহলে পুরো ডেটটা চলে আসছে 2 জুলাই 2021। এখানে যদি আমি 2টা দিই তাহলে কি আসে দেখেন, 07 আসতেছে। তার মানে জুলাই মাসে আমার 7 মাস, তাহলে এই যে কারণে আমার 07 দেখাচ্ছে। আমি যদি 3টা এম দিচ্ছি, মানে মাসের নামে 3টা দিচ্ছি, ওই ক্ষেত্রে আমার চলে আসতেছে ওটা ইয়াতে, লেটারে চলে আসতেছে। বিষয়টা আমি কি বোঝাতে পারছি? এখানে যদি আমি দুইটা এম এ রাখি, 2টা এম এ যদি রাখি, তাহলে ওটা অঙ্কে আসবে। আর 3টা এম দিলে ওইটা আমার ইয়াতে কন্টেন্টে চলে আসবে। আমি যদি 4টা লিখি, তাহলে আমার জুলাইয়ের যেমন 4টা জে ইউ টেক্সট এল ওয়াই, এই কারণে আমার পুরোটা চলে আসছে। এখন এখানে আমি একটু চেঞ্জ করে দেখি, জানুয়ারি, তাহলে আমি 1 তারিখ দিয়ে দেখি। জানুয়ারি একটু লেখা বড় তো, ওইটা দিয়ে একটু ট্রাই করে দেখি আমরা আমাদের জানুয়ারিটা লেখাটা কিভাবে আসে। এই ফরম্যাটটা নিলাম, ডি ডি 2টা দিলাম, কারণ আমাদের দিন হলো 02, এইভাবে আসে। তাহলে জে এন 3টাতে হলো জে এন আসছে, 4টাতে জানুয়ারি পুরো আসছে। তাহলে ওখানে আমার 3টাতে আসবে শর্ট, আর 4টাতে আসবে আমার ফুল। এটা একটু মাথায় রাখতে হবে, 3টাতে আসবে শর্ট, 4টাতে আসবে ফুল। সেম ভাবে ওয়াই যদি 4টা দিয়ে দিই, এখানে আমার ফুল একটা ডেট চলে আসতেছে। এখন যদি ওকে দিয়ে দিই, দিয়ে আমি এটা বড় করে দিলাম, তাহলে 2 জানুয়ারি 2021 এটা একটা ডিটেলে চলে আসলো। তো কাস্টম ডেট কিভাবে নিতে হবে আমরা আশা করি বুঝতে পারছি সবাই। ডেট, অনেক সময় ডেটের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন প্রবলেম ফেস হয়। সেম ভাবে আমি একটা কমায় দিয়ে দেখি, দেখেন সংক্ষেপে আসছে 2 জানুয়ারি 2021। তো ডেটের এই জিনিসটা বুঝতে কি সমস্যা আছে কারো? না। আচ্ছা, মানে 4টা নিলে ফুল আসবে, হ্যাঁ, 3টা নিলে চারটা নিলে পরে আপনার শর্টে আসবে, তাই তো? মাসের ফুল আসবে, আর 3টা নিলে আসবে মাসের সংক্ষিপ্ত কন্টেন্ট আসবে, আর যদি 2টা নেন সেই ক্ষেত্রে আপনার ওইটা ইয়াতে আসবে, অঙ্কে আসবে। যেমন 7 তারিখ 7 মাস 07-এ আসবে, জানুয়ারি আসবে 01-এ আসবে, ফেব্রুয়ারি 02-তে আসবে, মার্চ আসবে 03-তে, যেভাবে আমরা অঙ্কে করি। আচ্ছা, এখন পার্সেন্টেন্সের এখানে এই যে কমা স্টাইলে যে ইয়েটা অপশনটা দেখছেন, এটা আসলে কি কাজে লাগে এটা একটু দেখি। এই যে কমার এখানে ক্লিক করলে আপনার এই লেখার মাঝে যে কমাটা, যেমন আমি যদি এখানে 10,900 লিখি, আমার কোনো কমা কিন্তু নাই। আমি যদি এখানে কমা দিয়ে দিই, তাহলে এখানে কিন্তু 10,000-এর এই 10-এর পরে 10,000-এর পরে একটা কমা নিয়ে নিচ্ছে।
তো এটা ওই যে আমরা সেম ভাবে আমাদের ম্যাথ বা অঙ্কের ক্ষেত্রে অ্যাকাউন্টেন্টের জন্য যেটা আমরা দিয়ে দিই, মানে এখান থেকে এই যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টিং ইয়া হয়ে গেছে এখানে ওই যে সেল মোড, মানে অ্যাকাউন্টিং যে সেল মোড এইটাই কিন্তু এখানে সংক্ষেপে দেয়া আছে, এই যে কমা স্টাইলটা। তো নাম্বার মোডের যে কাজগুলো আছে এখানে সেল মোড আছে, তারপরে আপনার নাম্বারিং এর আরো অন্যান্য যে 4টা জিনিস আমরা দেখলাম মূলত। তো এই জিনিসগুলো নিয়ে কোনো সমস্যা আছে কিনা আপনাদের, মানে আমি যে ক্লাসটা দেখাইছি এর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, কোশ্চেন মনে হচ্ছে কারণ নাই। আজকে ক্লাসটা আরো একটু সংক্ষেপ নিতে চাইছিলাম, কিন্তু টপিক ওঠার কারণে বড় হয়ে গেছে। তো আজকে ক্লাস আর বাড়াবো না আমি সময়টা, কারণ আমি কিছু শারীরিকভাবে কিছু অসুস্থ, আমার চোখে একটু সমস্যা হচ্ছে গতকাল রাত থেকে। ওকে, থ্যাংক ইউ। তো আজকে ক্লাস আমরা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি।